2027-এর মধ্যে 8 কোটি জব চলে যাবে। 8 কোটি জব চলে যাওয়া মানে বুঝেন, 8 কোটি জব, 8 কোটি পরিবার। 8 কোটি পরিবার। তার মানে কি পরিমাণ একটা বিশাল পপুলেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাডিকশন, মেন্টাল হেলথ প্রবলেম, ডিভোর্স, সোশ্যাল ক্রাইসিসের মধ্যে তৈরি হবে। আপনি কিভাবে আপনার ইনভেস্টমেন্ট, আপনার নিজেকে কিভাবে স্কিল আপ করবেন যেন এআই আপনার জব নিয়ে যেতে না পারে? আসেন সহজ করে বুঝাই বলি। মজার বিষয়টা খেয়াল করেন, এআইতে আমরা সবসময় মনে করি সবকিছু সামনের দিকে যাচ্ছে, কিন্তু আমি যদি বলি যে পৃথিবী আসলে পিছনের দিকে যাচ্ছে। কিভাবে? স্বর্ণ পিছনে ছিল, মানুষ স্বর্ণের দিকে যাচ্ছে না, মানুষ কাগজ, টাকা, কাগজ, ডলার, টাকা এগুলো থেকে সরে যাচ্ছে না, তাতে মানুষ পিছনের দিকে যাচ্ছে। মানুষকে এখন কেয়ার গিভার খুঁজতেছে না, আপনি কাজের বুয়া খুঁজতেছেন না, আপনি মাছ কাটার লোক খুঁজতেছেন না। তো অনেক ক্ষেত্রে যে হাতে যে কাজ, হস্তশিল্প, ফার্মিং, সেগুলো তো অনেক ক্ষেত্রে ডিমান্ড বাড়তেছে, লোক পাওয়া যাচ্ছে না। আপনি গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ডাব পাড়ার লোক এখন আগের থেকে 10 গুণ বেশি চার্জ করে। তার মানে কি? পৃথিবী শুধু সামনের দিকে যাচ্ছে না, পৃথিবী অনেক ক্ষেত্রে আসলে পিছনের দিকে যাচ্ছে। রিয়েল এস্টেটের দাম তো কমতেছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিল গেটসের দিকে তাকান, অসাধারণ একটা গল্প। সারাটা জীবন এই লোকটা টেক নিয়ে থাকলো, মাইক্রোসফট নিয়ে থাকলো, ইনভেস্টমেন্ট করলো, জীবনের শেষে এসে ডিভোর্স হয়ে গেছে। এই সময় তো তার আরও টেকে ইনভেস্ট করার কথা, কিন্তু সে হইল আমেরিকার টপ 3 ফার্মল্যান্ড ওনারের একজন। তার যে পরিমাণ ফার্মল্যান্ড আছে, ওইটা আপনি হাঁটতে গেলে আপনি একটা ম্যারাথন হয়ে যাবে, ওই ম্যারাথন আপনি পার করতে পারবেন না, এত বড় ফার্মল্যান্ড সে কিনছে। ফার্মল্যান্ড তো নন টেক। তার মানে হইল যে বিশাল পরিমাণের টেক লোকরা আসলে নন টেকেও ইনভেস্ট করতেছে, কারণ তারা জানে যে টেক যেমন ইম্পর্টেন্ট, গোল্ডের মতো নন টেকও ইম্পর্টেন্ট। তারা যেমন বিটকয়েন কিনতেছে, তারা কিন্তু হার্ড গোল্ড কিনতেছে। দেখেন, হার্ড গোল্ড, হার্ড সিলভার, এর থেকে বেশি নন টেক, নন এআই জিনিস আর কি হইতে পারে? তার মানে হচ্ছে গিয়ে পৃথিবী আসলে শুধু সামনের দিকে যাচ্ছে না, পৃথিবী অনেক ক্ষেত্রে পুরাতন দিকেও যাচ্ছে। আপনাকে বুঝতে হবে, আপনাকে যেমন একদিকে এআই শিখতে হবে, চ্যাটজিপিটির সাথে কথাবার্তা বলতে হবে, তার সাথে ভাব ভালোবাসা করতে হবে, আরেকদিকে আপনাকে পিছনের ওল্ড মানি কনসেপ্টের দিকে যেতে হবে, যেগুলো নন টেক, সেগুলো হাজার বছর ধরে মানুষের ফ্যামিলি, সিভিলাইজেশন এবং ইকোনমিকে ধরে রাখছে। সেই জায়গাটা থেকে শুধুমাত্র এই টেনশন করে লাভ নাই যে আমার চাকরি তো চলে যাবে। দেখেন, আজকে থেকে 100 বছর আগে কি সিএসসির চাকরি ছিল? না। হয়তো আজকে থেকে 100 বছর পরে সিএসসির চাকরি অনেকটা কমে যাবে। আজকে থেকে কি 100 বছর আগে আমাদের ফ্রিল্যান্সাররা ছিল? না। 100 বছর পরে হয়তো ফ্রিল্যান্সারদের, 100 বছর না, হয়তো বা 10-15 বছরের মধ্যে ফ্রিল্যান্সারদের অনেকের জব হয়তো বা কমে যাবে। সো যেই জবগুলো চলে যাচ্ছে, আপনি যদি খুব খেয়াল করেন, তার একটা বড় অংশের জব প্র্যাকটিক্যালি 50 বছর আগেও ছিল না। অর্থাৎ কি হইতেছে এখানে? লেটস সে মাইক্রোসফট, লেটস সে অ্যামাজনের কথা বলি। অ্যামাজন নিজে এনভিডিয়াকে লেটস সে 10 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে বলতেছে, 10 টাকা মানে ওদের ক্ষেত্রে $10 বিলিয়ন। বাট এনিওয়ে 10 টাকা দিচ্ছে। 10 টাকা দিয়ে বলতেছে, তুমি একটা কাজ করো, তুমি এমন কিছু জিনিস ডেভেলপ করো, ওপেন এআই, এনভিডিয়া, যেই জিনিসটা দিয়ে আমার প্রতি মাসের বেতন $1 করে কমে এবং এতগুলো লোককে আমি রিপ্লেস করতে পারি, তাতে আমার প্রফিট বাড়বে। সো সে বেসিক্যালি এআই এবং এনভিডিয়া, ওপেন এআইদেরকে দিয়ে ওই সফটওয়্যারটা বা ওই প্রসেসটা ডেভেলপ করে দিছে, যেটা দিয়ে ও জবগুলোকে সে বেসিক্যালি সে কোম্পানিকে প্রফিটেবল আরও বেশি করতেছে। এটাকে সে নিম্বল বলতেছে, অ্যাজেল বলতেছে। আসল কথা হচ্ছে কি, বড় লোকরা আরও বড় লোক হচ্ছে, সে তার প্রফিট মার্জিন বাড়াচ্ছে। সে আরও এনভিডিয়াকে টাকা দিচ্ছে যেন এনভিডিয়া ওই জিনিসগুলো, এনভিডিয়া এবং ওপেন এআই বা এই ধরনের টেক প্ল্যাটফর্ম, এআই প্ল্যাটফর্মগুলো, সফটওয়্যার ইয়েগুলা, জায়েন্টগুলা, তারা যেন তাদেরকে এই সফটওয়্যার, এই টেক সাপোর্টটা দেয়, এবং তাই হচ্ছে, এবং এটা আরও বাড়বে, এটা ক্লিয়ার। অর্থাৎ পুরা টেক জগতে চাকরি কমতেছে এবং অল্প মানুষ দিয়ে, এক মানুষকে দিয়ে 20 মানুষের কাজ হচ্ছে, 20 মানুষকে দিয়ে 2000 মানুষের কাজ হচ্ছে। আচ্ছা, কিন্তু মানুষ কি খাবে না? আপনি গাজর খাবেন না? আপনি কলা খাবেন না? আপনি কাচ্চি বিরিয়ানি খাবেন না? খাবেন তো। তাহলে খাবার এবং খাবারের যে প্রোডাকশন, সেইখানে এআই ফার্মারকে সাপোর্ট করতে পারে, সাপ্লাই চেনে ফার্মিং সাপোর্ট করতে পারে, বাট কোর যে ফার্মিং, সেটা কি বদলায় যাবে? সেটা কি নাই হয়ে যাবে? না। আচ্ছা, আপনি কি ট্যুরিস্ট, আপনি ট্যুরিস্ট হিসেবে ঘুরতে যাবেন না কোথাও? নাকি এআই আসছে, আমি এখন আর ঘুরতে যাব না? না, আপনি ঘুরতে যাবেন, কক্সবাজারে যাবেন, কেউ মালয়েশিয়াতে যাবে, যে যেখানে যাবে যাবে, ঘুরতে যাবে। তার মানে কি, ট্যুরিজম থাকবে। আচ্ছা, এনভিডিয়ার যে সিইও, সে একটা মজার কথা বলছে। সে বলছে সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান না, 10-12 কোটি টাকার মালিক হয়ে যাবে, মিলিয়নিয়ার হয়ে যাবে। মিলিয়নিয়ার মানে আমাদের সময় এখন 12 কোটি টাকা, মানে তারা বিশাল বড় লোক হয়ে যাবে। প্রচুর পরিমাণে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান লাগবে। আচ্ছা, তার মানে সে কি বুঝতে চাচ্ছে? এআই যত বাড়বে তত টেকনিক্যাল যে কাজ, সেই কাজের প্রচুর পরিমাণে, সে তো বলতেই পারতো, আচ্ছা সামনের পৃথিবীতে প্লাম্বার এবং ইলেকট্রিশিয়ান এগুলো আমরা এআই দিয়ে বানায় নিব, এআই রোবট করবে। সে কেন বলে নাই? কারণ সে জানে এআই যে স্পিডে আগাইতেছে, সেই স্পিডে রোবট আগাইতে পারবে না। দ্যাট ইজ ওয়াই মানুষের যে হাতের কাজের যে প্রয়োজন, সেই প্রয়োজন আরো অনেক বছর থাকবে। আজকে থেকে 20 বছর পরে কি হবে, 25 বছর, 50 বছর পরে কি হবে, সেটা বলা মুশকিল। বাট নিয়ার ফিউচারে রোবট ওইভাবে আগাচ্ছে না যেভাবে এআই আগাইছে। এক্সাম্পল,
ইলন মাস্ক অল ইন পডকাস্টে ব্যাখ্যা করতেছিল। অল ইন একটা বিখ্যাত পডকাস্ট শো আছে, আপনারা দেখতে পারেন, অল ইন পডকাস্ট। ওইখানে সে বিখ্যাত করতেছিল যে রোবট বানানোর ক্ষেত্রে এই যে হাত বানানো কতটা ডিফিকাল্ট এবং মানুষের হাত কতটা কমপ্লেক্স। তো মানুষের হাত বানানো যদি এতটা কমপ্লেক্স হয়, এবং সে বলতেছিল যে হাত বানানোর জটিলতা কত বেশি, একটা হাত বানাতে যদি এই পরিমাণ কষ্ট হয়, তাহলে আপনি কল্পনা করতে পারবেন সে এক সময় ব্রেইন বানাবে। তার মানে ব্রেইন বানানো আসলে মানে তাদের চিন্তারই বাইরে, কারণ আল্লাহ আমাদেরকে এতটা নিখুঁতভাবে সৃষ্টি করছে যে মানুষ এত টেকনোলজিতে একটা হাত এফেক্টিভলি বানাইতে পারতেছে না। এটা ইলন মাস্ক বলতেছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা এমন না যে রামশ্যাম যদু মধু ইয়াহিয়া আমিন বলতেছে, এটা ইলন মাস্ক বলতেছে যে মানুষের হাত বানানো একটা অসম্ভব কমপ্লিকেটেড টাস্ক। তাহলে সে ব্রেন বানাবে কবে? তার মানে হইল এআই মানুষকে রিপ্লেস করবে, ওইটার অনেক বাকি আছে, কিন্তু এআই মানুষকে অ্যাসিস্ট করবে, এটা অলরেডি চলে আসছে। তো আপনি যদি একজন টেক গিক হন, যে জাস্ট একটা বড় টেক কোম্পানির একটা এন্ট্রি লেভেলের ওয়ার্কার, ইউ শুড বি ভেরি অ্যাফ্রেড যে আপনার চাকরি থাকবে না। কিন্তু একটা ফার্মার যে একদম র ফার্মিং করে, একটা ফিশারম্যান যে র ফিশিং করে, তার চাকরি যাওয়ার এখনো অনেক দূর বাকি। Anything that is digital, someone at a computer doing something, AI is going to take over those jobs like lightning. But much faster. Like anything that's physical, those jobs will exist for a much longer time. এখানে আমি আপনাকে 3টা ইন্ডাস্ট্রির কথা বলি, যেই 3টা ইন্ডাস্ট্রিতে আমাদের সবার যাওয়া উচিত, সবার ইনভেস্ট করা উচিত, আমাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর একটা পার্ট থাকা উচিত এই 3টা ইন্ডাস্ট্রিতে। ইদার আপনার কাজ করা উচিত এই 3টা ইন্ডাস্ট্রিতে, অথবা আপনার একটা ইনভেস্টমেন্ট থাকা উচিত এই 3টা ইন্ডাস্ট্রিতে। 3টা ইন্ডাস্ট্রি বলে ফেলি। 1 নম্বর এগ্রিকালচার, এবং ব্রড সেন্সে এগ্রিকালচার। আমি মনে করি পৃথিবীতে যত মানুষ কাজ করে তার অর্ধেকের বেশি মানুষকে এখনো এগ্রিকালচার এবং ফিশিংয়ে ইনভেস্ট করে তাদের লাইভলিহুড মেনটেন করা সম্ভব। আপনি চিন্তা করেন, ফাও বলতেছে, FAO, ফাও মানে ফালতু না, ফাও মানে FAO, এবং AGTER হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেসপেক্টেড 5টা এগ্রি কোম্পানির একটা, এগ্রিকালচার যারা রিসার্চ করে তাদের মধ্যে 5টা শীর্ষে থাকা কোম্পানির একটা। তারা বলতেছে পৃথিবীর 60% জমি যেটা চাষযোগ্য সেটাতে এখনো চাষই করা হয় নাই, এবং আফ্রিকার মোর দেন 90% চাষযোগ্য জমি এখনো চাষই করা হয় নাই। তাহলে এগুলোকে যদি চাষ করা হয়, তারপরে এবার আসে আমি নদী সমুদ্রের মধ্যে যে পরিমাণ মাছ আছে সেগুলোকে নিয়ে যদি কেউ কাজ করে, সেই ইন্ডাস্ট্রিতে যদি কেউ কাজ করে, এবং সেখানে যদি আপনি কোটি কোটি মানুষকে জব দিতে চান, আপনি জব দিতে পারবেন। তার মানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফার্মিং এবং ফিশিং শিখাই, আমরা যদি সিম্পলি তাদেরকে হাতে করে শিখাই যে একটা মাটির পরিচর্যা করতে শিখি, তাহলে সেটা কোথায় যেতে পারে? আপনি এটা যদি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের, মনে হয় এটা সবচেয়ে বড় আফসোস, বাংলাদেশ হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উর্বর মাটির দেশ, কিন্তু বাংলাদেশের কোনো মেধাবী ফার্মিং শিখতে চায় না এবং ফার্মিংকে রেসপেক্ট করে না। আপনি অস্ট্রেলিয়া যান, আমেরিকায় যান, দেখবেন সবচেয়ে ধনী মানুষদের গ্রুপগুলোতে আপনি ফার্মারদেরকে দেখবেন। ফার্মাররা ধনী, শিক্ষিত, এলিট। আর আমাদের দেশে আমরা ফার্মিংকে তুচ্ছ করি, অথচ আমাদের দেশের মাটি ফার্মিংয়ের জন্য পৃথিবীতে সেরা। পৃথিবীর যদি 5টা সবচেয়ে উর্বর ভূমির দিকে আপনি খুঁজেন, তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আমাদের দেশের মেধাবীরা ফার্মিংয়ের ব্যাপারে আগ্রহী না। আমি আমার জীবনের প্রথম 25 বছর কেউ আমাকে ফার্মিং ব্যাপারে উৎসাহিত করে নাই। পরে আমি নাড়াচাড়া করে দেখি যে আরে এটা কি তোর অসাধারণ একটা জিনিস। কিন্তু আমাদের দেশে ফার্মিং, আমাদের দেশে ফিশিং, ফার্মিংয়ের, আমাদের দেশের মাছের, আমাদের দেশের ফলের, সবজির কোনো কি বলবো যে অসাধারণ যে গুণ এবং সিগনিফিকেন্স, এবং এখান থেকে যে আমাদের ইকোনমি কত 10 গুণ বড় হইতে পারে বা 20 গুণ বড় হইতে পারে, কোনো খবরই নেই কারো। এআই কি বাংলাদেশের সমস্ত ফার্মিংকে রিপ্লেস করবে? এআই কি চাইলেই পৃথিবীর যে কোনো মাটিকে উর্বর করতে পারবে? প্রশ্নই আসে না। এআই কি চাইলে একটা ইলিশ মাছ বানায় ফেলতে পারবে? জীবনেও পারবে না। সো এগেইন, আমি বলতেছি না 100 বছর বা 50 বছর পরে কি হয়, বাট আমি বলতেছি নিকট ভবিষ্যতে এআই ফার্মারদেরকে হেল্প করবে। শিক্ষিত ফার্মার যারা টেকনোলজি বুঝে তারা ফার্মিং আরো এফিশিয়েন্ট হবে, কিন্তু ফার্মারদের সংখ্যা কিন্তু কমবে না। কারণ এই যে বিশাল পরিমাণে ল্যান্ড যেটা এখনো চাষ যোগ্য কিন্তু কেউ চাষ করে নাই, সেখানে আসেন চাষ করি, সেখানে আসেন কাজ করি, সেটাতে এআই রিপ্লেস করা অনেক দূরে। কেন আবার আপনি আপনার ছেলে মেয়ে সিএসসি তে ভর্তি করেছেন, অ্যাজ ইফ সিএসসি ছাড়া পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নাই পড়ার মতো। সিএসসি তে সে পড়ুক, আমি সিএসসি তে পড়তে মানা করতেছি না, বাট আমি বলছি সিএসসি এর পাশাপাশি সে নন টেক কিছু একটা শিখুক। 2 নম্বর সেক্টর যেটা হচ্ছে কি, যেই সব কাজে হিউম্যান টাচ লাগে, টেকনিক্যাল হোক অথবা যে কোনো কাজে, সেটা স্কুল টিচার হোক, প্লাম্বিং হোক, কেয়ার গিভার হোক, নার্সিং হোক, শেফ হোক, যে চুল কাটে হোক, এই সবগুলা জায়গায় প্রচুর পরিমাণে মানুষ লাগে এবং সম্ভাবনা বেশি সামনেও লাগবে। আমি জানি অনেকে আমাকে বলে, ভাই ইলন মাস্ক তো একটা রোবট দিয়ে চুল কাটছে। আমি জানি কাটছে, বাট ইলন মাস্ক একটা রোবট দিয়ে চুল কাটছে মানেই পৃথিবীর সব মানুষ রোবটের কাছে গিয়ে চুল কাটবে এটা মনে করার কোনো কারণ নাই। বাস্তবতা হচ্ছে যে মানুষের
যে কেয়ার গিভার লাগবে, মানুষের যে নার্স লাগবে, মানুষের যেই প্লাম্বার লাগবে, যেই ইলেকট্রিশিয়ান লাগবে, এটা আরো অনেক দিন লাগবে। এবং আমাদের দেশে আছে প্রচুর পরিমাণে মানুষ যাদের একটা চাকরি দরকার, সম্মানজনক চাকরি দরকার। দেখেন জাপানের প্রচুর চাকরি আছে, ইউরোপে আমেরিকাতে যান, প্রচুর পরিমাণে কেয়ার গিভার নার্স দরকার। এই যে ইন্ডাস্ট্রিগুলা, এই যেই যেখানে মানুষের হাতের স্পর্শ প্রয়োজন, তার কাজ প্রয়োজন, টেকনিক্যাল এডুকেশন প্রয়োজন, চায়নার টোটাল সাপ্লাই চেইন, এই যে পাওয়ার হাউস তারা তৈরি করছে, এই যে বিশাল ইকোনমি তৈরি করছে, কেন? কারণ তাদের মিডল ক্লাস একটা বিশাল অংশ টেকনিক্যাল এডুকেশনে গেছে, এবং টেকনিক্যাল এডুকেশনে গিয়ে তারা হাতের কাজে এত দক্ষ যে তারা পৃথিবীর ইকোনমির চালক হয়ে গেছে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।